ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। আজ মাহির বাসর রাত। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে এই রাতকে ঘিরে, কিন্তু মাহির বাসর রাতটা শুরু হয়েছে বেল্টের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে গেছে মাহির ফর্সা পিঠটা। আঘাতগুলো এতটাই গভীর ছিল যে ব্লাউজ ছিঁড়ে পিঠটা রক্তে লাল হয়ে আছে। দু হাতের মুঠো ভর্তি চুড়িগুলো ভেঙে হাতে বিঁধে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরের ভেতরে। পুরো শরীর ঘামে ভিজে চুপচুপ করছে। মায়ের বুক ফাটা আর্তনাদ শোনার মতো কেউ নেই তার পাশে। কয়েক ঘন্টা আগের কথা। মায়ের বিয়ে ঠিক হয়েছিল রাহিম কাকার বড় ছেলে আরমান চৌধুরীর সাথে। ছোটবেলা থেকেই দুজন দুজনকে খুব ভালোবাসত। আরমান মাহির দিকে সবসময় খেয়াল রাখত। জানতো মাহির ঘরের সৎমা, তাই মাহিকে কখনো ছোট করে কথা বলতো না। পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়ে নিজের বাবা মাকে জানালো মাহিকে বিয়ে করার কথা। কিন্তু মাহির আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তারা প্রথমে এই বিয়েতে কিছুতেই রাজি হয়নি। আর রাজি না হওয়ারই কথা, কারণটা সবারই জানা। কোনো বাবা মাই চাইবেন না তার সন্তান কোনো নিচু বংশের মেয়েকে বিয়ে করুক। তবুও আরমান চৌধুরী বহুত কষ্টে তার পরিবারকে রাজি করায়। অবশেষে আরমানের পরিবার তাদের একমাত্র ছেলের সাথে মাহির বিয়ে দিতে রাজি হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে। আত্মীয় স্বজন, এলাকার লোকজন সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে। সবাই ভীষণ খুশি ছিল। শুধু মাহির মা খুশি ছিল না। তার এই বিয়েতে কোনো মতামতই ছিল না। তিনি চাইনি মাহি কোনো বড় পরিবারের বউ হোক। চাইবেই বা কেন, সৎ মা বলে কথা। আজ জুম্মার দিনে মাহির বিয়ে। বিয়ের দিন সকালে ঘর ভরা মেহমান। সবার মনের ভিতরে বিয়েকে কেন্দ্র করে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। জুম্মার নামাজ পড়ে বরযাত্রীরা আসবে বিয়ে বাড়িতে, এমন কথাই ছিল। তারা আসলে এই বিয়েটা সম্পন্ন করা হবে। জুম্মার নামাজ পড়া শেষ করে কাজী সাহেব চলে আসেন। এসে জিজ্ঞাসা করেন, বর কোথায়? শুভ কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে চাচ্ছি। ঠিক তখনই আরমানের বাবা এসে তার সন্তানের অ্যাক্সিডেন্টের খবর দেয়। আসার পথে কার অ্যাক্সিডেন্টে তার ছেলে মাথায় গুরুতর আঘাত পায়, তাই তার ছেলেকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। মাহির বাবা এগিয়ে এসে বিস্তারিত জানতে চাইলে তিনি ধমক দিয়ে বলে, আপনারা আমার ছেলের নাম একবারও মুখে আনবেন না। আপনার মেয়ে একটা অলক্ষণী। জন্মবার সময় নিজের মাকে কি, এখন আমার সন্তানকেও খেতে চেয়েছিল। তাই এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কখনো দিব না। এই বিয়ে ক্যান্সেল। আমার ছেলে যদি সুস্থ হয় তবুও মাইকে আমার পুত্রবধূ করতে পারবো না। আরমানের বাবা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। মাহির সৎমা এবার হাতে তালি দিয়ে বলেন, আমি বলেছিলাম না এই মেয়ে একটা অলক্ষী, যে জিনিস ধরবে সেটি ছাই হয়ে যাবে। দেখলে তো আমার কথার সাথে মিল আছে কিনা। মাহির বাবা কোনো কথা বলেনি, চুপচাপ ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছে। এখন তোমার এই অলক্ষী মেয়েকে কে বিয়ে করবে? এখন তো আর কেউ বিয়ে করতে রাজি হবে না। এখন কি করবে? এমন মেয়েকে আমিও আর ঘরে তুলবো না। আমারও মেয়ে আছে, ওর সাথে থাকলে ওকেও বিয়ে দিতে পারবো না। তুমি এখন যা করার করো। বিয়ে বাড়িতে আসা লোকজন আস্তে আস্তে চলে যেতে থাকে। এমন সময় এক ভদ্রমহিলা এগিয়ে এসে বলে, যদি কিছু মনে না করতেন তাহলে আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে নিতে চেয়েছিলাম। মহিলার কথা শুনে সবার চোখ কপালে উঠল। আমতা আমতা করে, জি, আপনার ছেলে কি করে? আসলে আমার ছেলের বউ মারা গেছে আজ 6 মাস হলো। বাচ্চা হবার সময় মারা যায়, 6 মাসের মেয়েকে রেখে। যার মাল সে নিয়ে গেছে। এখানে তো আর কিছু বলার নেই। এখন বলুন, আপনার মেয়েকে কি আমার ঘরের বউ করে পাঠাতে রাজি আছেন? মানে আমরাও একটু ভেবে দেখি। এই তুমি কি আবার ভাববে? আপনি তার কথা শুনেনি না তো? আমি মেয়ের মা, আর আমি যা বলবো তাই হবে। আপনার ছেলেকে নিয়ে আসেন, এখন বিয়েটা হবে। মাহি সমস্ত কথাগুলো শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। বিয়ে শুরু করার পরে মাহির জ্ঞান ফিরে আসে। তারপর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আমি বিয়েতে রাজি না। কিন্তু কে শোনে কার কথা? সৎমায়ের কারণে মাহির বিয়েটা শেষমেশ ওই লোকের সাথেই হলো। কিছুক্ষণ হলো বিয়ে করে নিয়ে এসেছে মাহিকে। বধূর বেশে বিছানায় বসিয়ে রাখা হয়েছে তাকে। মাহির বসে থাকতে একদম ভালো লাগছিল না। এই বিয়েকে সে বিয়ে মনে করছে না। এটা কোনো বিয়ে হতেই পারে না। এটা একটা কবর। হ্যাঁ, তাকে কবরে পাঠানো হয়েছে। এমন সময় দরজাটা খুলে ভিতরে এসে দাঁড়ায় সেই মানুষটি, যাকে সে এখনো চোখে দেখেনি। রুমের লাইট অফ করা ছিল। লাইটটা অন করতে এই মানুষটির দিকে তাকায় মাহি। দেখতে শুনতে ভদ্রলোকই মনে হচ্ছে। মাহির দিকে রাগের চোখে তাকিয়ে থেকে বিছানার কাছে এসে, হাই মেয়ে, তোর এত বড় সাহস হলো কিভাবে আমার মোহনার বিছানার পোশাক?
হ্যাঁ, এই বিছানায় শুধু মোহনের অধিকার আছে। কথাটা বলেই মাহিকে টেনে বিছানা থেকে নামিয়ে দিল। রাগান্বিত হয়ে মাহি বলল, আপনি কি মানুষ? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা অমানুষ। কথা নেই হুট করে এসে টেনে নামানে। আমি কি এই বিছানায় বসতে এসেছি? সবাই রেখে গেছে তাই বসা। বললেই হতো নেমে যেতাম। এবার রাগান্বিত হয়ে মাহির চুলের মুঠি ধরে জিজ্ঞাসা করলো, কি বললি তুই? আবার বলতো। আপনি কি বয়রে নাকি যে আবার বলতে হবে? আর শোনেন, এত নাটক করবেন না। বিছানার জন্য কি জানি নাম বল। ও হ্যাঁ, মোহনা। এতই যদি ভালোবাসতেন আপনার স্ত্রীকে, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আর এখন এত ভনিতা করছেন। শোনেন, আপনাদের পুরুষকে আমি ভালো করেছি। বউ মারা গেল 6 মাস হলো, সাথে সাথে এক্ষুনি বিয়ে করে ফেলেছেন। তারপর বলবেন কি আপনার মা জোর করে বিয়ে করিয়েছে। এসব নাটক করা কি খুব জরুরি? বাহ, কি আমার দায়িত্বের স্বামী। কোনো কথা না বলে এবার সে মাহিকে প্যান্টের বেল খুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। তারপরে সে চলে যায়। আর মাহি ফ্লোরে বসে চুলগুলো মেলে দিয়ে হাঁটুর মাঝে মুখ বুজে অনবরত কাঁদছে মাহি। সমস্ত মুখে তার রক্তের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কি বলবে, কিছু বলার নেই তার। কার কাছেই বা বলবে? নিজের মা থাকলে তো এমন ঘরে বিয়ে দিতে পারতো না। এত কিছু ভেবে ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে ঢুকলো মাহি। শরীর থেকে এক টানে শাড়িটা খুলে ফেলে শাওয়ারের নিচে বসে পড়ল। সমস্ত শরীর তার থর থর করে কাঁপছে। মনের ভিতরে শুধু একটাই আফসোস, মা না হয় সৎ ছিল, কিন্তু বাবা তো সৎ না। সৎ মায়ের তালে পড়ে সে আমাকে জেনে শুনে এমন লোকের সাথে বিয়ে দিল, যার কিনা 6 মাসের একটা মেয়েও আছে। সারা রাত ফ্লোরে মুখ গুজে গুজে কেঁদেই চলেছে। মধ্যরাতে হঠাৎ দরজা খোলার শব্দে নড়ে চড়ে বসে মাহি। রুমের লাইট সেই থেকে অফ করা। হঠাৎ রুমের লাইটগুলো জ্বলে উঠল। এক পা দুপা করে খাটের কাছে এগিয়ে এসে বিছানার উপরে শুয়ে পড়ে লোকটি। মাহি দেখেও না দেখার ভান করে চুপ করে থাকে। মাহির কখন জানি চোখ দুটো ঘুমের দেশে চলে যায়। ভোরের আলো মুখে পড়তেই মাহির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই পারছিল না। কাঁচা ঘুমালে শরীরটা খুবই খারাপ লাগে। তার থেকে বড় কথা হলো, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা পানিও স্পর্শ করেনি সে। সমস্ত শরীর ব্যথা করছে। পিঠে চুলগুলো সরাতে গেলেই ক্ষতস্থানে হাতটা পড়তে ও মা গো মা বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে রাতে সেই বিলটার আঘাতের কথাটা বারে বারে চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই লোকটিকে সহ্য করতে পারছে না। তবুও কিছু করার ছিল না। কি করবে? কোথায় যাবে? বাসায় সৎ মা। একদিনও হয়নি বিয়ে হয়েছে, কিন্তু প্রথম রাতেই স্বামী নামক মানুষটির কাছে থেকে উপহার হিসেবে বিলটার আঘাত পেল। বসা ছেড়ে উঠে জানলার পর্দা খুলে দিলে তার চোখের উপরে আলো পড়ল। চোখ মেলে তাকিয়ে রাগে কটমট করে বলল, এ তোর সাহস হলো কি করে? আমি ঘুমাচ্ছি, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না? নাকি রাতের আঘাতের কথা ভুলে গেছিস? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি? চোখ মুছে বিছানার উপরে বসল। এত বেশি পেঁচাল পারবি না। শোন, তুই যদি ভেবে থাকিস আমি তোকে স্ত্রীর অধিকার দিব, তাহলে আমি মনে করবো তোর মতো বোকা আর কেউ নেই। আমার স্ত্রী শুধুমাত্র মোহনা ছিল, আছে এবং থাকবে। ওর জায়গাটা কাউকে দিব না। তোকে মা কেন এনেছে আমি জানি না। আমি তো এটাও জানতাম না যে তোর সাথে আমার বিয়ে ঠিক হলো কখন। আমি অফিসে কাজ করছিলাম, ঠিক তখনই মায়ের কল আসে, কোনো বিপদ হয়েছে কিনা। দৌড়ে বাসায় যাই। তারপর মা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। আপনাকে দেখে তো ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখছি বাবা মায়ের বিগড়ে যাওয়া অভদ্র সন্তান। কাল রাত থেকেই আমাকে তুই তুকারি করেই কথা বলে যাচ্ছেন। শোনেন, মানুষকে মানুষ বলে মনে করবেন। ভালো পোশাক গাড়ি বাড়ি থাকলেই তাকে মানুষ বলে না, তাহলে কি বল? ছোট লোক বলে। মাহির গালে ঠাস ঠাস করে কষিয়ে দুটো চর মারে। আমি তো অবাক হচ্ছি তোর সাহস দেখে। কালকে এই বাড়িতে এসেছিস, আর এসে আজকে আমার সাথে মুখোমুখি তর্ক করিস? শোন, রোজ চৌধুরী কারো কথার ধার ধারে না। সকালবেলা চিল্লানি শব্দে রোদের মা দৌড়ে এসে দরজায় টোকা দিল। মাহি মাথায় ঘুমটা টেনে দিয়ে দরজাটা খুলে দিল। মুচকি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? গলার ভিতরে কষ্টের ঢোক গিলে একদম নিচু স্বরে বলে, ভালোই আছি। রোদের মা রোদের মুখের দিকে তাকিয়ে দুজনের ভেতরে কিছু একটা হয়েছে এটা বুঝতে পেরেছে। রোদ বিছানার উপরে গাপটি মেরে বসে আছে, মুখে কোনো কথা নেই। রোদের মা রোদের কাছে গিয়ে পাশে বসলো। বাবা, কি হয়েছে তোর? এমন করে মুখ ভার করে আছিস কেন? কি হলো বাবা? তুই এভাবে মুখ ভার করে রাখলে আমি কোথায় যাই বলতো? রোদ কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে ঢুকলো। মাহির দিকে তাকালে মাহি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোদের মা বসা ছেড়ে উঠে মাহির কাছে যায়, হাতটা ধরে কপালে চুমু খেয়ে বলে, মা, রান্নাঘরে চল। জি মা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। রোদের মা চলে গেলে মাহি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।
ঠোঁটের বাসায় লাল হয়ে ফুলে আছে। শাড়ির আঁচলটা ভালো করে গায়ে পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে সোজা রান্না করে ঢোকে। মাহিকে দেখে রোদের মা চোখটা মুছে নিল। এদিকে আয়। মাহি গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গেল। মাহির হাত ধরে নিচে রুমে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। তারপর মাহিকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্সটা হাতে করে এনে আঁচলটা সরিয়ে ফেলল। মা কি করছেন? একদম কথা বলবি না। কি করছি চুপচাপ দেখতে থাক। স্যাভলনের বোতলের মুখটা খুলে তুলোর সাথে লাগিয়ে পিঠটা পরিষ্কার করলো। তারপর মলম লাগিয়ে দিল। মায়ের পুরো পিঠটা রক্তে ভিজে আছে। মায়ের ফর্সা পিঠে থেকে তাকানো যাচ্ছে না। রোদের মায়ের চোখের কোণে পানি চলে আসে। নিজেকে খুব অপরাধী ভাবছে। সারা জীবন সবার উপকার করে এসেছে, কখনো ক্ষতি করেনি, কিন্তু এখন সে উপলব্ধি করতে পারছে মাহির জীবনে সে অনেক বড় ক্ষতি করে ফেলেছে। রোদের সাথে মাহিকে জড়ানোটা একদমই ঠিক হয়নি তার। রোদকে তো ভালো করে চিনি, একদম ঘাড় তেরা। যেটা না বলে তো সেটা না, সেটা কখনো আর হ্যাঁ হয় না। মাহিমা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারিনি যে রোদ তোকে মেনে নিবে না। মোহনাকে রোদ ভালোবেসে বিয়ে করেছিল। মাত্র 2 বছরের সংসার ছিল ওদের। মোহনা যখন প্রেগনেন্ট হলো আর এটা জানতে পেরে রোদ যে কত খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মাহি, তোকে একটা কথা বলবো? আমাকে যদি মা মনে করিস তাহলে একটা কথা রাখবি? জি মা, বলেন। আপনি যদি আমাকে এখন বিষের বোতল দিয়ে বলেন এটা আমি পান কর, আমি একবারও জিজ্ঞেস করবো না এতে কি আছে, কারণ আমি জানি একজন মা কখনো তার সন্তানের ক্ষতি করে না। আর আমি মনে করি আপনি যেটা বলবেন বুঝে শুনেই বলবেন। মাহি, আমি তোকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোর ভেতরে আলাদা কিছু একটা আছে যেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। মা, তোর সাথে রোদের যেভাবেই হোক বিয়েটা হয়েছে। এখন তোকেই সবকিছু সামলাতে হবে। একটা মেয়ে পারে না এমন কিচ্ছু নেই। সে চাইলে একটা পুরুষের মনে জয় করতে পারে। আমি জানি রোদ যেটা করেছে ভীষণ অন্যায় করেছে। বাসর রাতেই বউয়ের গায়ে হাত তুলেছে, কিন্তু তুই বিশ্বাস কর ও এমন ছিল না। মোহনার মৃত্যুটাকে রোদ মেনে নিতে পারেনি, তাই ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। কি বলছেন মা? আপনি আমার গুরুজন। আপনি চাইলে আমাকে মারতে পারে, তারপরে ক্ষমা চাইতে পারেন না। প্লিজ মা, এভাবে আর কখনো বলে আমাকে লজ্জা দেবেন না। দরজায় ঠক ঠক শব্দ শুনে রোদের মা দরজাটা খুলে দিল। মা, আমি যাচ্ছি। এত সকালবেলা কোথায় যাচ্ছিস? অফিসে জরুরি কাজ আছে, তাই যাচ্ছি। তাহলে কিছু মুখে দিয়ে যা, খালি পেটে বাসা থেকে বের হতে নেই। মা, তুমি এখনো সেই আদিম যুগ নিয়ে পড়ে আছো। এখন 2019 সাল চলছে, আর এই যুগে সেই সব কথা একদম ভিত্তিহীন। তার মানে তুই খালি পেটেই যাবি? আরে মা, তুমি কি যে বলো না। আমি বাইরে থেকে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আসছি মা। বলেই চলে গেল রোদ। আম্মা, আপামনি কাঁদছে, মনে হয় পেটে ক্ষুধা লাগছে, ফিটারও খালি। তুই যা, গিয়ে দুধ গরম কর, আমি আসছি। কোলে চলে গেলে রোদের মা মাহিকে বলল, দেখবি আমার নাতিনকে? দেখতে একদম মোহনার মতো হয়েছে, দেখবি? কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, চলুন মা, কেন দেখবো না। রোদের মা ছোট্ট মেয়েটাকে কোলে তুলে মাহির কোলে দিয়ে বলল, আজ থেকে এই সন্তান তোর, তুই ওর মা। মাহি মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, কোনো কথা বলল না। রোদের মা মাহিকে ধরে বিছানার উপরে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। মাহি এক ধ্যানে মেহতা দিকে তাকিয়ে আছে। মাহি, তুই কি আমার উপরে রাগ করে আছিস? মুখটা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, রাগ করবো কেন মা? আপনি কি আমাকে কিছু বলেছেন? আমি বুঝতে পারছি তুই মুখ ফুটে না বললেও মনের ভিতরে এত বড় কষ্টটা চেপে রেখেছিস। অবিবাহিত মেয়ে হয়েও ও আজ এমন একজনের সাথে তোর বিয়েটা হলো যেটা কোনো মেয়ে চাইবে না। তবুও বলছি, নিজেকে একটু সামলে নে, দেখবি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। না মা, আমি কিছু মনে করিনি। তবে মা, একটাই আফসোস, ছোটবেলা থেকেই অবহেলায় বড় হয়েছি। নিজের ইচ্ছে বলে কোনো কিছু ছিল না, তাই আজও ছিল না। সারাদিন শুধু অলক্ষী অপয়া শুনে শুনে কান ভারী হয়ে যেত। আম্মা, দুধ তো গরম কইরা হয়ে গেছে, এখন কি বোতলে কইরা দিয়ে আসমু? না কলি, এখন না। দুধটা ঠান্ডা হলে আমি নিজে তোকে বোতলে ঢেলে দিয়ে আসবো। তুই এদিকে এসে মেহেতাকে কোলে নিয়ে বস, আমি মাহিকে নাস্তা খাইয়ে আসছি। আচ্ছা আম্মা। মাহিকে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো। তারপর প্লেটে করে ডিম ভাজি নিয়ে পাশের চেয়ারে বসে মাহিকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে মুখটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিল। মাহি, তুই গিয়ে রুমে বিশ্রাম নে, আমি মেহেতাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। নিজের রুমে ঢুকে বিছানার উপরে হেলান দিয়ে বসলো মাহি। শরীরটা বড্ড খারাপ লাগছে, আর মানে কথাগুলো মনে পড়তেই চোখের কোণে পানিতে ভরে যায় মাহি। কেমন আছে সে? খুব জানতে ইচ্ছে করছে। এতটা বছর যার ঘরের বউ হওয়ার স্বপ্ন ছিল,
একটা দমকা হয়, সব স্বপ্ন ভেঙে একাকার হয়ে গেল। বুকের বাপাসটায় চিনচিন করে ব্যথা অনুভব করছি। সুখ সে তো মরিচিকা, যাকে ধরা দেয় সে শুধুমাত্র সুখের দেখা পায়। বুঝতেই পারছি না কি করে আরমানের খবরটা নিব। অফিসে ঢুকতে রোদের দিকে তাকিয়ে সবাই হাসছে। হাসির কারণটা কি সেটা বুঝে ওঠার আগে শিলা এগিয়ে এসে বলে, তুমি কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে নিলে যে? তুমি না বলেছিলে তোমার জীবনে শুধুমাত্র একজন নারীর জায়গা আছে, আর সে তোমার প্রথম স্ত্রী মোহনা, যার কারণে আমার প্রস্তাবটা রিজেক্ট করে দিলে। এখন কি করে বিয়ে করলে? রাগের ভাষায় বলে, শিলা, তুমি কি বলতে যাচ্ছ? প্রথম স্ত্রী মানে? বাহ রে, দ্বিতীয় বিয়ে করেছো? তাহলে তো মোহনা প্রথম স্ত্রী হলো, আর এতে রাগ দেখানোর কি আছে? সোহান মিষ্টি হাতে নিয়ে রোদের কাছে এগিয়ে আসে। দোস্ত, কংগ্রাচুলেশন। মুখের ভেতরে মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলে, নে ধর, তোর বিয়ের মিষ্টি তো তুই খাওয়াবি না, তাই আমি তোকে খাওয়ালাম। একদম ফালতু কথা বলবি না। তুই মিষ্টি খেতে চেয়েছিস না? দোয়া কর ওই আপুরটা বিদায় হয়। কথা দিচ্ছি, শুধু মিষ্টি না, তুই যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো। সোহানের মুখটা চুপসে গেল। রোদের কথাগুলো কেন জানি মাথায় ঢুকছে না। কাল সে বিয়ে করেছে, কোথায় ছুটি নিয়ে বউয়ের সাথে সময় পার করবে, তা না করে এক্ষুনি বউকে বিদায় করতে চাইছে। তোহান শোন, রাতে ক্লাবে যাব, কোনো অজুহাত শুনছি না কিন্তু। রোদ, তুই আজ ড্রিঙ্কস করবি? হ্যাঁ করবো। আর তুই আজ বলে কি প্রমাণ করতে যাচ্ছিস? হ্যাঁ, কিছু না, রাগ করিস না। আচ্ছা, আমি যাব। রাত 8টা। অফিসের কাজ শেষ করে সোহানকে নিয়ে সোজা ক্লাবে ঢুকলো। ক্লাবে আর কয়েকজন বন্ধু অপেক্ষা করছিল, যাদেরকে রোদ কল করে এখানে আসতে বলেছে। রোদ, আমাদের দাওয়াতে তুই এত দেরি করলি কেন? আর তুই তো বিয়ের পর ক্লাবে আসা ছেড়ে দিয়েছিলি, তাহলে হঠাৎ এত বছর পর আবার ক্লাবে? এমনি আসলাম, তোদের সাথে অনেকদিন হলো দেখা হয়নি তো তাই। ওকে, চল আড্ডা মারি। রোদের ফোনে তার বাবা কল করলো। মোবাইলটা হাতে নিতে হাত পা সমানে থর থর করে কাঁপতে থাকে। ফোনটা রিসিভ করে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? বাবা, আমি একটু ক্লাবে এসেছি। বাবা, আসলে অনেক বছর ধরে বন্ধুদের সাথে দেখা হয়নি তো, আর তার উপর হঠাৎ করে আমার বিয়েটা হলো, তাই ওদের ট্রিট দিতে এখানে আসা। না আব্বু। আচ্ছা আব্বু, তুমি আমার মাকে কিছু বলো না, মা শুনতে পারলে আবার উল্টো পাল্টা বলবে। তুমি তো জানো এসব আমার পছন্দ না। আব্বু, এখন তাহলে রাখছি, ভালো থাকো। দোস্ত, এতদিন পরে আমাদের আসলে নতুন করে পুরাতন বন্ধু ফিরে এসেছে, এটা তো আমাদের সৌভাগ্য। আচ্ছা শোন, এখন বল কি খাবি, বিয়ার নাকি হুইস্কি? তাহলে তোদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আয়। ওকে। সোহান গিয়ে বিয়ে নিয়ে আসলো। আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ করে রোদের খেয়াল হলো সময়ের কথা। এদিকে নেশার ঘরে ঘুম ঘুম ভাব তার। চোখ দুটো বড় বড় করে ঘড়ির দিকে তাকিয়ে, হ্যাঁ যা, এত রাত হয়ে গেছে, আজকে তো বাসায় গেলে কৈফিয়ত শেষ। দোস্ত, আমি যাচ্ছি, তোরা এনজয় কর। রোদ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় আসলো। গেটটা আটকানো ছিল। নিঃশব্দে গেটটা খুলে ভেতরে প্রবেশ করে। দরজা থেকে তাকিয়ে ঢোক গেল। মনে হচ্ছে বাসা সবাই ঘুমের ঘরে তলিয়ে আছে। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। এখন সে ঢুকবে কি করে? এদিকে চোখ মেলে তাকাতেও পারছে না রোদ। সবকিছু ডাবল ডাবল দেখছে। রোদের মা রোদের নাম্বারে কল করলে মোবাইলটা বেজে ওঠে। বাইরে মোবাইলের রিংটোনের শব্দে রোদের মা এসে দরজাটা খুলে দিল। বাবা, তুই এসে গেছিস? বুকের উপরে হাত দিয়ে ঢেকে, জি মা, সরি মা, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে বেশি করে পানি ছিটিয়ে দিল। ঘুমের ঘোরটা কাটার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে মুখটা মুছে ফ্লোরে চোখ পড়তেই চমকে উঠল রোদ। ভালো করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে। নেশার ঘোর অনেকটা কেটে গেছে। আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেল। হাঁটু ভাঁজ করে পাশে বসে ভালো করে তাকালো। মাহির 2 গালে 5 আঙুলের চিহ্ন স্পষ্ট ভেসে উঠছে। দেখে মনে করে যায় সকালের থাপ্পড়ের কথা। হঠাৎ মনের ভিতরে বিবেকটা নাড়া দিয়ে উঠল। ছি, মেয়েটিকে এইভাবে মারাটা আমার উচিত হয়নি। 30 মিনিট পরে রোদ খাবার টেবিলে আসলো। রোদের মা খাবার নিয়ে বসে আছে। রোদ এসে মায়ের পাশে চেয়ারে বসলো। এত দেরি করলি যে বাবা? কিভাবে জানি হয়ে গেল। ঠিক আছে বাবা, এখন খেয়ে নে, রাত অনেক হয়েছে। মা, মেহেদা কোথায়? আজকে একবারও মেয়েটাকে দেখিনি। মনটা ভীষণ ছটফট করছে। মেয়েটা সেই কখন খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। খেয়ে নে, কাল সকালে দেখবি। জি বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলো। রোদ ভাত মাখিয়ে 1 লোকমা মুখে নিয়ে চিবুতেই রোদের মা বলতে লাগলো,
বাবা যেভাবেই হোক মাহিরের সাথে তোর এই বিয়েটা হয়েছে, তাই বলছিলাম কি, যদি তুই মেয়েটিকে বউ হিসেবে স্বীকৃতি দিতি তাহলে মনে হয় আমি বেশি খুশি হতাম। রোদ কোনো উত্তর দিচ্ছে না, খাবারও খাচ্ছে না। কি হলো রোদ, তুই খাচ্ছিস না কেন? মা এইসব কি? এটা তোমার জরুরি কথা হলো? মা, তুমি আমাকে বিয়েটা করিয়েছো, আমি কোনো কারণ জানতে চাইনি, কিন্তু এখন যেটা বলছো সেটা করা আমার পক্ষে সম্ভব না। রোদ বিয়ের আগে কেমন ছিল মা সেটা মনে করো। যে আমাকে ভালোর পথে এনেছিল সে তো এই দুনিয়া ছেড়েই চলে গেছে। মা, তুমি জানো না যে রোদ ক্লাবে গিয়ে ড্রিঙ্কস না করলে তার ভালো লাগতো না। এমন কোনো রাত ছিল না যে তোমার ছেলে গভীর রাত পর্যন্ত আড্ডা না দিত। সে বিগড়ে যাওয়া রোদ চোট থেকে মোহনা ভালোর পথে এনেছে। এখন তুমি কি চাও, আমি আবারও সেই ফেলে আসা জীবনে ফিরে যাই? না বাবা, আমি মা হয়ে এটা কিভাবে চাইবো বল? আমি আমার আদেশটুকু তোমাকে জানালাম, এখন কি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাহি এখনো জেগে আছে, চোখের কোণে পানিতে ছলছল করছে, মাথার ভেতরে প্রচন্ড পেইন করছে। আরমানের কথাটা আজ বারবার মনে পড়ছে। কেমন আছে খবরটা জানার জন্য মনটা ছটফট করছে। প্রচন্ড অভিমান হয় নিজের উপরে, কেন সে এখনো বেঁচে আছে। এতটা যন্ত্রণা কষ্ট কিছুতেই সহ্য করার মতো না। কথাগুলো ভাবতেই মাহির দু চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এ যেন প্রচন্ড কষ্টের জল। সাথে সাথে চোখ মুছে ফেলে মাহি। দরজাটা খোলা শব্দে চোখ বন্ধ করে থাকে মাহি। রোদ গিয়ে বিছানার উপরে উল্টো পাশ করে বালিশের উপরে চিত হয়ে শুয়ে পড়ে। মাহি এপাশ করে কাত হয়ে চোখ বন্ধ করে থাকে। রাত প্রায় 2:30 বাজতে চলেছে। মাহি একটু তন্দ্রার মতো ঘুমিয়ে পড়ল। হঠাৎ জানলায় ঠাস ঠাস আওয়াজ শুনে মাহির ঘুম ভেঙে গেল। জানলা দিকে তাকিয়ে দেখে বাহিরে বাতাস বইছে। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা বাতাস এসে রুমের ভেতরে ঢুকছে। ফ্লোরে শুয়ে থাকার কারণে প্রচন্ড শীত করছে। রুমের ভেতরে ডিম লাইটের আলো জ্বলছে। হালকা আলোয় ভালো করে তাকিয়ে দেখে রোদ চৌধুরী পা মেলে বিছানার উপরে বসে আছে। বাইরে দিকে চোখ পড়তেই চোখ দুটো ডাগর ডাগর করে তাকিয়ে থাকে। ঘুমের ঘরে রাতের বেলায় কাউকে এইভাবে তাকাতে দেখলেই বুকটা ধরফর করতে থাকে। বাতাসের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সময়ের সাথে সাথে ঝুমঝুম বৃষ্টি পড়তে থাকে। এদিকে মাহির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাতের কাছে জগ ভর্তি পানি থাকলেও পুরোটা খেয়ে ফেলার মতো পিপাসা পেয়েছে তার। কিন্তু ভয়ের কারণে উঠার কোনো সাহসই পাচ্ছে না মাহি। যদি সে আবার কিছু বলে, এমনিতেই তো সে আমাকে দেখতে পারে না। বিয়েটা তার সাথে যেভাবে হলো, এই বিয়ে কখনো মেনে নেবে না মাহি। জীবনটা একটা নরকে পরিণত হয়েছে। বুকের বাপাসটায় একটু চিন্তা করলেই চিনচিন করে ব্যথা করে। বুকটা চিরে যদি কাউকে দেখাতে পারতো তাহলে সবাই বুঝতে পারতো তার বুকের ভেতরে কতটা কষ্ট জমা হয়ে আছে। মনের অজান্তে চোখের পানি বেরিয়ে আসলো। হঠাৎ গুনগুন করে গান গাওয়ার শব্দে বিছানার দিকে তাকায় মাহি। গুনগুন করে বদের হাঁটি রোদ গান গাইছে। সে কি গলা, একদম ফাটা বাঁশের মতো। লজ্জাও করছে না এমন সুরে গান গাইতে। একে তো গলাটা একটা ফাটা বাঁশ, তার উপরে আবার আদিম যুগের গান গাইছে। গানটা এমন ছিল, ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। কি শখ রে বাবা! এত ভালোবাসা হঠাৎ করে কোথা থেকে আসলো ভাবতেই তো পারছে না। আস্তে আস্তে গানের সুরের শব্দ আরো বাড়তে থাকে। এবার তো মেজাজ গরম হয়ে যায় মাহির। বসা ছেড়ে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে ধমকে সুরে বলে, কি সমস্যা আপনার? এখন কি গান গাওয়ার সময়? রাত প্রায় 3টা বাজে, আর আপনার মনে কি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তা এত আনন্দ কিসের জন্য জানতে পারি? চোখ দুটো ডাগর ডাগর করে এক চোখ বন্ধ করে, তুই আমাকে কি বলছিস? কিছুক্ষণ পরে, আউচ, সরি, তুমি আমাকে কি বললে? কি ব্যাপার, হঠাৎ করে কথা বলার স্টাইল পরিবর্তন করলো যে? তুই থেকে তুমি, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তুইটাই তো ঠিক ছিল। তাছাড়া তুমি করে শোনার অধিকার আমার হয়নি। তাই মেয়ে দেখো, বেশি কথা বলবে না। আমি কারো কথা মতো কাজ করি না। আমার যেটা ভালো লাগে তাই করি। আবার ইচ্ছে করছে তুমি বলছি, আবার ইচ্ছে করবে তুই বলবো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আর এতে কারো হস্তক্ষেপ করাটা আমার একদমই পছন্দ না। মাহি আর কিছু না বলে ফ্লোরে শোয়ার জন্য পা বাড়ালো। তাই শোনো, মুখটা রোদের দিকে তাকিয়ে, যে কিছু বলবেন কি? বলেন। বাইরে অনেক ঠান্ডা, তাই তুমি আমার পাশে এসে বিছানায় শুয়ে পড়ো। দরকার নেই। দরকার নেই মানে এটা কি? আমি কোন অধিকারে আপনার বিছানায় শুয়ে পড়ব? ওখানে তো শুধুমাত্র আপনার স্ত্রী মোহনের অধিকার আছে। তাই তো সেদিন আমাকে নামিয়ে দিয়েছিলেন। তাহলে আজ সহানুভূতি দেখি একদিনের জন্য বিছানায় শোয়ার পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি। আপনার বিছানায় শোয়ার আমার কোনো শখ নেই। কথাটা বলেই ফ্লোরে শুয়ে পড়ল। রোদ আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে, আবার মাহির দিকে তাকায়।
মাহি শীতে থর থর করে কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। বিছানা দিয়ে নামার জন্য পা নামিয়ে আবারও তুলে নেয়। না না, কি করছিস? ছি, মোহনার বিছানায় আমি কাউকে অধিকার দেবো না। কথাটা বলেই বিছানার উপরে শুয়ে পড়ল। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল মাহি। শোয়া থেকে উঠে বসল। শরীরটা বেশ খারাপ লাগছে, গায়ে জ্বর জ্বর ভাব। তবুও কোনোভাবে উঠে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকলো। রোদের মা নাস্তা তৈরি করছে। মাকে দেখে মাথায় কাপড় দিয়ে বলে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মাহি, তুই এত তাড়াতাড়ি উঠলি যে? শরীর খারাপ করছে নাকি? না মা, আমি ঠিক আছি, তবে একটু জ্বর জ্বর ভাব। কি বলিস? বলেই মাহির কপালে হাত দিল। এই রে মাহি, তুই এখনই যা আর রুমে গিয়ে বিশ্রাম নে। না মা, আমি ঠিক আছি। না, তুই একদম ঠিক নাই। আচ্ছা মা, আমি কিছুক্ষণ থাকি, তারপর না হয়। বুঝলাম। তুই একদম রোদের মতো, যেটা বলবি সেটাই করবি। ঠিক আছে, নাস্তা বানানো প্রায় শেষ। টেবিলে নাস্তা সাজাচ্ছে মাহি। চোখে মুখে ঘুমের ঘোর এখনো কাটেনি। একটা না কয়েকদিন না ঘুমানোর কারণে চোখ দুটো চলছে। রোদ রেডি হয়ে ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসল। মা, মা, তাড়াতাড়ি নাস্তা দিয়ে যাও। মাহি প্লেটে করে নাস্তা বেড়ে দিল রোদের সামনে। দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকায়। মাহি বুঝতে পারে সে বেড়ে দেওয়াতে খাবে না। রান্নাঘর থেকে রোদের মা দৌড়ে আসে। কি হয়েছে রোদ? নাস্তাটা দাও। নাস্তা তো দেওয়াই আছে, খেয়ে নিলেই তো হয়। আমি তোমার হাতেরটা খাবো, অন্য কারণ না। রোদের মা মাহির দিকে তাকায়। রোদ, এটা কি ধরনের বেয়াদবি? মাহি কি বাহিরের লোক নাকি? তোর বিয়ে করা বউ, তার হাতে খেতে সমস্যা কোথায়? আমি এই বিয়েটা মানি না। আমি তো বিয়ে করতে চাইনি, তাহলে তুমি জোর করে কেন করতে বাধ্য করলে বলো তো? তুমি আমার লাইফটাই নষ্ট করে দিয়েছো। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রোদ, আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই। তুমি আমাকে যা বলবে আমি শুনবো, কিন্তু এই মেয়েকে আমি আমার বইয়ের অধিকার দিতে পারবো না। আর তাছাড়াও এর কি যোগ্যতা আছে রোদ চৌধুরীর বউ হওয়ার? কথাটা বলি টেবিল ছেড়ে উঠে যেতে নিলে, কে রে রোদ, খাবি না? না, আমার পেট ভরে গেছে। প্লিজ বাবা, আয় না, খেয়ে যা। এভাবে অনিয়ম করলে তো শরীর খারাপ হয়ে যাবে তো। দোয়া করো মা, আমার যাতে খুব দ্রুত মৃত্যু হয়। কথাটা বলে চলে গেল রোদ। রোদের মুখে এমন কথা শুনে খুব কষ্ট পেল রোদের মা। মাহি গিয়ে রোদের মায়ের কাঁধে হাত দিতে মাহিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। যদি আমি মরে যাই তাহলে মন্দ বলিস না। মা, এভাবে কেন বলছেন? আপনি যদি এভাবে বলেন তাহলে আমি কোথায় যাব? মাহিও মাকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিল। ভাবছে জীবনে কোনোদিন সুখের দেখা পেল না, আর ভবিষ্যতেও পাবে না। বিকেল গড়িয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবুডুবু। মাহি চাঁদারের কোণে এখনো বসে আছে। মনের ভেতরটা কষ্টে পুরে ছাই হয়ে যাচ্ছে। ভাবনার অতল গভীর সমুদ্রে ভাবতে ভাবতে গভীর থেকে গভীর তরে চলে যায় সে। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে ঢুকেই সে বিস্মিত হয়ে যায়। বিয়ের প্রথম রাতে স্বামীর হাতে মার। কত স্বপ্ন বুনেছিল মনের ভেতরে, সমস্ত কিছু এক ধাক্কায় দুমড়ে মুছে গেল। বিয়েটা শুধুমাত্র নামের বিয়ে। এখন পর্যন্ত স্বামীর বিছানায় জায়গা পায়নি সে। উল্টো আরো শুনতে হলো, প্রথম স্ত্রীকে সে কোনোদিন ভুলতে পারবে না। এমন কথা কোনো স্ত্রী মেনে নিতে পারবে না, হোক সে দ্বিতীয় স্ত্রী। তাহলে তার জীবনে কি হবে এটা একেবারেই স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। মাহি ভাবছে গভীর মনোযোগের সাথে। অতীত জীবনে শত সহস্র স্মৃতি এসে চোখের সামনে ভাসছে তার। মনে পড়ে গেল, এই তো সেই দিন আরমান নিজের হাতে পরিয়ে দিয়েছিল এঙ্গেজমেন্টের আংটি, যা এখন শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে। যখন মাহি বুঝতে শিখেছে, তখন থেকে অত্যাচার সহ্য করে এসেছে তার সৎ মায়ের। খিদে পেলেও খাবার দিত না, শুধু বলেই বেড়াতো। সারাদিন শুধু খাওয়া ছাড়া কোনো কথা নাই। এত খাই খাই করলে পরিবারকে খেয়ে ফেলবি। জন্মের সময় তো নিজের মাকে খেয়েছিস, তবুও মন ভাঙেনি। এখন এসেছিস আমাকে খেতে। এমন কোনোদিন নেই যেদিন অলক্ষী কথাটা না শুনেছে। ভাবতেও পারছে না, মনে হচ্ছে কেউ এসে দমটা আটকে দিয়েছে। ওই বাড়ির প্রতিটি কদমে কদমে রয়েছে মাহির হাতের স্পর্শ, কত হাজারো স্মৃতি বিজড়িত ঘটনা। হঠাৎ ভাবনার মাঝে রোদের মা এসে পাশে দাঁড়ায়। শব্দ শুনে মাহি তাকালো সেদিকে। দেখলো রোদের মায়ের কোলে সেই ছোট্ট মেয়ে মেহেতা। মেয়েটাকে দেখেই চোখে মুখে উজ্জ্বলতার ছাপ। মা, আপনি সন্ধ্যাবেলায় মেহেতাকে নিয়ে এলেন যে? মাহি, তুই এই সন্ধ্যাবেলা ছাদে একা একা বসে আছিস কেন? চল নিচে চল। এমনি মা। মায়ের কণ্ঠে এবার অন্যরকম সুর, ঠিক যেন স্নেহ মিশ্রিত কণ্ঠে বলল, মাহি, তোর কি হয়েছে? কিছু বলবি? মাহির নেতিবাচক মাথা নেড়ে ছোট্ট শব্দে বলল, না, কিছু মনে হয়নি। রোদের মা মাহির পাশে গিয়ে বসে কাঁধে হাত রেখে বলে, মারে, 3টে সন্তানের মা আমি, আর চুলগুলো কিন্তু এমনি পেকে যায়নি। তুই কিছু হয়নি বলবি আর আমি মেনে নিব? সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখ না।
তুই সকালে রোদের কথাটা শুনে কষ্ট পেয়েছিস তাই না? মা, তোকে একটা কথা বলবো? মাহি ঠোঁটের কোণে আংশিক কৃত্রিম হাসি এনে বলে। আপনি একটা কেন 5টা বলেন, কোনো সমস্যা নেই। মেহতাকে মাহির কোলে দিয়ে বলল, এই ছোট্ট বাচ্চাটার মা কিন্তু তুই, আর এই কথাটা কখনো ভুলে যাস না। মানছি যে এটা আমার অন্যায় হচ্ছে, তোকে জোর করে এত বড় দায়িত্বটা চাপিয়ে দেওয়া, কিন্তু কি করব বল, আমি আজ ভীষণ অসহায়। তুই ছাড়া এই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আমি জানি তোর ভেতরে এমন প্রতিভা আছে যেটা খুব মেয়ের মধ্যে কম থাকে। একটু থেমে গিয়ে মাহি বলল, মা, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? ইনশাল্লাহ পারবি। মাহি, এবার নিচে চল, নাস্তা করবি। আচ্ছা। মেহতাকে কোলে নিয়ে ছাদ থেকে নিচে নামলো মাহি। মেহতাকে কোলে নিয়ে নিচে রুমে ঢুকে বিছানার উপরে বসলো। মাহি এক ধ্যানে মেহতা দিকে তাকিয়ে আছে। মেহতা ছোট ছোট হাত পাগুলো নাড়াচাড়া করছে আর একটু পরপর হেসে উঠছে। মেহতার হাসি দেখে মাহিও নিজেকে আটকে রাখতে পারেনি, খিলখিল করে মাহিও হাসতে থাকে। দরজার পাশে দাঁড়িয়ে রোদের মা সমস্ত ঘটনা দেখে ভীষণ খুশি হলো। 2 হাত দিয়ে চোখের কোণে চলে আসা পানিটা মুছে নিয়ে ভেতরে ঢুকলো। অফিসে বসে রোদের চোখের সামনে মাহির মায়াভরা মুখটা ভেসে উঠছে। কিন্তু কেন? তার মানে কি আমি মাহির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না না, এমনটা হতে পারে না। মোহনার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারবো না। মেহতাকে নিয়েই আমার সমস্ত আশা ভরসা। কোনো রকমে অফিস করে বাসায় ফিরল রোদ। মাথাটা সেই দুপুর থেকেই ব্যথা করছে। মনে মনে মাহির কথা ভাবছে। নিজের রুমে ঢুকে দেখে মাহির ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। মাহির চুলগুলো ঘন কালো আর লম্বা, আর এমন চুল সবসময় রোদকে আকর্ষণ করে। রোদকে আয়নার ভেতর থেকে দেখতে পায় মাহি। হঠাৎ দুজনের চোখ দুজনের দিকে পড়তে লজ্জায় মাথা নিচু করে তাকায় মাহি। রোদ বুঝতে পেরে ড্রেস চেঞ্জ করার জন্য মাহিকে বলে, আমি ড্রেস চেঞ্জ করবো, তাই আমার রুম থেকে যদি যেতে তাহলে আমি খুশি হতাম। মুখটা রোদের দিকে তাকিয়ে ঘুরিয়ে বলল, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলবেন? আপনি ড্রেস চেঞ্জ করবেন, ভালো কথা, সেটা সরাসরি বললেই পারেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কারণ কি? কারণ নেই। তাহলে তো ভালো। এবার কথা না বলে আমার রুম থেকে যাও। যাচ্ছি। মাহি রুম থেকে বেরিয়ে গিয়ে সোফার উপরে বসলো। তারপর টিভি অন করলো। মাহি ভাবছে, উনি যে কেমন কিছু বুঝতে পারছি না। ড্রেস চেঞ্জ করবে তো ওয়াশরুমে ঢুকে করলেই তো পারে। এই কয়েকদিন তো তাই করতো, আজ আবার নতুন করে নাটক শুরু করেছে। আসল কথা হলো, মেয়ে মানুষ দেখলে আর নিজেকে সামলাতে পারে না, তাই সবসময় কথা বলার ফন্দি খুঁজতে থাকে। এই শোনো। জি। আমার জন্য একটা হট কফি বানিয়ে দেবে? মাথাটা না প্রচন্ড ব্যথা করছে। ঠিক আছে, আপনি কি রেস্ট নিন, আমি এক্ষুনি আসছি। মাহি টিভি অন করে রান্না করে ঢুকলো। কফি বানিয়ে মগ ভর্তি করে রোদের রুমে ঢুকলো। রোদ মাথাটা চেপে ধরে বসে আছে। মগটা রোদের দিকে বাড়িয়ে দিয়ে, এই নিন আপনার হট কফি। মায়ের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল। মাশাআল্লাহ, কফিটা তো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। থ্যাঙ্কস এত ভালো করে কফি বানিয়ে আনার জন্য। মাহি মনে মনে বলল, ইস, ঢং শুরু করেছে। সকালে প্লেটে নাস্তা বেড়ে দিলাম, তখন তো ইনসাল্ট করে কথা বলেছে, আর এখন কয়েক ঘন্টার ভিতরে এতটা পরিবর্তন। কিন্তু কিভাবে সম্ভব এসব? আসলে এতদিন শুনেছি পুরুষ মানুষ নাকি একটু পর পর রং বদলায়, আর এখন কথাটা মনে প্রাণে বিশ্বাস হলো। যাকে ভালোই লাগে না তার হাতের কফি খেতে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু নাস্তা বেড়ে দেওয়াতে কি এমন ক্ষতি হয়েছিল যার জন্য সে খায়নি? যাক, এত কিছু ভাবার সময় নেই। কফির মগটা মাহির হাতে তুলে দিয়ে পলকহীনভাবে মাহির দিকে তাকিয়ে থাকে। মনে মনে মাহির বিরক্ত লাগছিল রোদের এইভাবে তাকিয়ে থাকা দেখে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে ঢুকলো মাহি। মাহি নাস্তা বানিয়ে রোদের জন্য রুমে নিয়ে আসবো। এসে দেখে সে এখনো ঘুমোচ্ছে। বিছানার কাছে গিয়ে নাস্তার ট্রেটা টেবিলের উপরে রেখে রোদকে ডাক দিল, এই যে শুনুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন, তারপর নাস্তা করে অফিসে যাবেন। বিছানার উপরে আড়মোড়া দিয়ে মাহির দিকে তাকায়। কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকছো কেন? এত তাড়াতাড়ি কোথায়? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কয়টা বাজে। আধো আধো চোখে ঘড়ি দিকে তাকিয়ে দেখে 8:30 বাজতে চলেছে। শোয়া থেকে এক লাফ দিয়ে বিছানার উপরে বসলো। এতটা বেজে গেছে, তুমি আগে উঠবে না? আপনি তো এক্ষুনি উঠতে চাননি, তাহলে আরো আগে উঠবো কিভাবে? মুখটা বাঁকিয়ে বলে, ঠিক আছে, আমারটা আমি নিজেই উঠাতে পারবো। আমি কি বারণ করেছি নাকি? আমি তো কিছু বলিনি যে তুমি বারণ করছো। ঠিক আছে, এবার ফ্রেশ হন। আচ্ছা, যাচ্ছি। রোদ ওয়াশরুমে ঢুকলে মাহি গিয়ে বিছানার উপরে বসলো। একদম ভালো লাগছে না তার। কেমন যে করছে মনের ভেতরটা, সেটা সে নিজেই জানে না। রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে আর চোখে মাহির দিকে তাকাচ্ছে। মাহি জানলা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে।
চুলগুলো বাতাসে উঠছে, তাই হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে বারবার। এদিকে রোদও মাহির দিকে অপলক ভাবে তাকিয়ে হাসছে। রোদের দিকে চোখ পড়তেই মাথায় ওড়নাটা টেনে দিল। রোদের হঠাৎ করে এইভাবে তাকিয়ে থাকাটা তার কাছে তেমন সুবিধার মনে হচ্ছে না। মাহির রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই রোদ ডাক দিল। মুখটা ফিরিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, যে কিছু বলবেন? হুম, তাহলে বলে ফেলুন। বলছিলাম যে তোমাকে বিয়ে করে তো এখনো পর্যন্ত কোনো কাপড় চোপড় কিনে দেয়নি, তাই ভাবছিলাম বিকেলে তোমাকে দিয়ে শপিং করতে বের হবো। রোদের মুখে আমার কথা শুনে বুকের ভেতরে ঠোক গেল মাহি। আপনি কি বলেন? কথাটা যদি আরেকবার বলতেন। রোদ ভ্রু কপাল একত্রে করে, আমি কি কথাটা হাসতে বলেছি যে তুমি শুনতে পাওনি? মাহি ঠোঁটের উপরে ঠোঁট চেপে মুচকি হাসি দিয়ে বলল, আসলে এরকম কিছু না, আমি কথাটা শুনেছি, কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে নিয়ে শপিং করতে বের হবেন। মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। মাহি, এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তুমি তো বাসা থেকে তেমন কোনো ড্রেস নিয়ে আসোনি, তার উপর তোমার কান এবং গলায়ও কোনো স্মরণের জিনিস নেই। এখন যদি আমার কোনো পরিচিত কেউ এসে পড়ে, তাহলে তোমাকে দেখতে চাইবে, আর তুমিও যাবে তাদের সাথে দেখা করতে। তখন তোমাকে এই অবস্থায় দেখলে তাদের ভেতরে কি ধারণা জন্ম নেবে একটু ভেবে দেখেছো? আপনি কি আমাকে করুণা করছেন? আমার বাবার বাড়ির অবস্থা যেমন, তারা ঠিক তেমনই ভাবে আমাকে সাজিয়ে দিচ্ছে। আর শোনেন, এসব স্বর্ণের প্রতি আমার কখনো কোনো লোভ ছিল না। ছোটবেলা থেকেই জীবনের সাথে লড়াই করে বড় হয়েছি, তাই সবকিছুর অভ্যেস আমার আছে। আর আমার চিন্তা আপনাকে করতে হবে না, আমি নিজে চিন্তা নিজেই করতে পারবো। মাহি, আমি বিকাল 6টার দিকে আসবো, আর এসে যেন দেখি তুমি রেডি হয়ে আছো। আমার যেন ওয়েট করতে না হয়, আর আমি যেটা বলি সেটাই কিন্তু করি, কথাটা যেন মনে থাকে। রোদ বেরিয়ে যেতে নিলে মাহি পেছন থেকে ডাক দিল। রোদ মাহির দিকে তাকিয়ে বলে, ডাকলে যে কিছু বলবে? আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কালকে আমাকে বাবার বাসায় দিয়ে আসতে হবে। মনটা ছটফট করছে তাদেরকে দেখার জন্য। হুম, রোদ চলে গেলে মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, পুরুষ মানুষ কি সবাই এক? বিয়ের প্রথম রাত থেকে যে ব্যবহার করে এসছি, আজ হঠাৎ করে এত ভালো হয়ে গেল কিভাবে? কিন্তু এটা কিভাবে সম্ভব? রোদের মা মাহিকে ডাক দিল। মাহি, নাস্তা করতে টেবিলে আয়। জি মা, একটু পরে আসছি। একটু পরে না, এখনই আয়, কারণ নাস্তা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ঠিক আছে। মায়ের পিছু পিছু নাস্তা টেবিলে গেল মাহি। টেবিলে আগে থেকে রোদ বসে আছে। মাহিকে দেখে পাশে চেয়ারটা টেনে দিল। মাহি তো পুরোই অবাক। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছি না তো? রোদ আমাকে বসার জন্য চেয়ার টেনে দিল। রোদের মা বিষয়টা বুঝতে পেরে আসি বলেই চলে গেল। মাহি রোদের পাশে গিয়ে বসলো। মাহি টেবিলের উপরে হাত রেখে অন্যদিকে তাকিয়ে আছে। মাহি, নাস্তা বেড়ে দাও, নাহলে দেরি হয়ে যাবে। মাহি আমতা আমতা করে ঠিক আছে। প্লেটে করে নাস্তা বেড়ে রোদের সামনে দিল। তোমারটা বাড়বে না? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। পরে খাবে কেন? এক্ষুনি খাও। এক্ষুনি। হুম। মাহি তো থ মেরে বসে আছে, মুখ দিয়ে কোনো কথা বলছে না। কি হলো, খাচ্ছ না কেন? মাহি কিছুই বুঝতে পারলো না। তারপর নাস্তা খেয়ে উঠে তাড়াতাড়ি করে নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ পরে রোদ রুমে ঢুকে আলমারি খুলে শার্ট বের করলো। শার্টের হাতা কাচাতে কাচাতে বলল, আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে তোমাকে নিয়ে মার্কেট যাব। মাথাটা নাড়িয়ে হ্যাঁ সম্বোধন করলো মাহি। রোদ চলে গেলে রোদের মা মাহি রুমে ঢুকলো। মাকে দেখে মাথায় ওড়নাটা টেনে দিয়ে সামনের দিকে এগিয়ে এলো। মা, নাস্তা করেছেন? না, করিনি, একটু পরে করব। একটু পরে কেন? এখন করে নিলেই তো পারেন। দেরিতে নাস্তা করলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হবে। না, করবে না। মাহি, রোদকে দেখে তো অনেকটা পরিবর্তন লাগছে আজ। এত মাস পরে আজকে রোদের মুখে হাসি দেখে সত্যি আমি আনন্দিত। আমি অনেক অবাক হয়েছি। প্রথম দিনের ব্যবহারের সাথে আজকের ব্যবহারের কোনো মিল নেই। তাই তো দেখছি, আর এসব কিছু তোর জন্যই সম্ভব হলো। বলে এসে দরজায় টোকা দিয়ে বলে, আম্মা, আফামনি ঘুম থেকে উঠছে। তুই যা, আমি এখনই আসছি। আমি যাচ্ছি মা, আপনি এখানেই থাকেন। মাহির মুখে দিকে তাকিয়ে থাকে রোদের মা। কি শুনছে সে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাহি আজ নিজে থেকে মেহতার কাছে যাওয়ার কথা বলছে। মাহির রুম থেকে বেরিয়ে মেহতা রুমে ঢুকলো। মেহতাকে কোলে করে বিছানার উপরে বসলো। মেহতা হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসে। হাত পাগুলো একদম ছোট ছোট, দেখলেই আদর করতে ইচ্ছে করে। মাহি মেহতার নাকের সাথে নাক ঘষে দিয়ে বলে, দেখতে তো মাশাআল্লাহ। পলি রুমে ঢুকে মাহির হাতে দুধের ফিডারটা দিয়ে বলে, এই ডারে খাওয়াই দিয়েন, ক্ষুধা লাগছে মনে হয়, তাই তো ঘুম ভেঙে গেছে। পলির হাত থেকে ফিডারের বোতলটা হাতে নিয়ে মেহতার মুখে তুলে দিতেই চুষে চুষে পুরো বোতলটা খেয়ে নিল। মাহি তো পুরোই অবাক। মেহতার পেটে এত খিদে পেয়েছিল ভাবতেই কষ্ট লাগছে।
খাওয়া শেষ হলে কোলের কোলে মেয়েটাকে দিয়ে মাহি চলে গেল। রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। তারপর গিয়ে ওয়াশরুমে ঢুকে সামান্য বেরিয়ে এসে ভিজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে চেয়ার টেনে বসলো। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠছে। বর্ষা ছেড়ে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে আরিতা নাম্বার। কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। মাহি, আরমান এখন সুস্থ হয়েছে। গতকালকে হসপিটাল থেকে রিলিজ হলে বিকেলে বাসায় এসেছে। আমি সন্ধ্যার পরে আরমান ভাইয়ের বাসায় গিয়েছিলাম। আমাকে দেখেই কেঁদে দিল। তোর বিয়ের কথা শুনে সে এতটাই কষ্ট পেয়েছে, সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে, কিছুতেই মানতে পারছে না তার মাহি অন্য কারো ঘরের বউ হয়ে গেছে। সে তোকে খুব বিশ্বাস করত, কিন্তু তোর বিয়েটাকে সে ধোঁকা মনে করেছে। আমাকে শুধু এটাই বলেছে। আরিতা, মায়ের জন্য আমি কি না করেছি, কিন্তু আমাকে এই অবস্থায় রেখে কি করে সে লাল বেনারসি শাড়ি পরে অন্যের ঘরের বউ হয়ে সংসার করছে। আমার একটিবার মাইকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আমাকে ছেড়ে অন্যের ঘরে কি খুব সুখে আছে সে, খুব জানতে ইচ্ছে করছে। আরে তার মুখে আরমানের কথাগুলো শুনে চোখ দুটো জলে টলটল করছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বহু কষ্টে বলল, আরিতা, তুই চুপ করেছিলি কেন? তুই কি জানিস না আমি কি ইচ্ছে করে বিয়েটা করেছি? এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দিয়েছে। আমি আরমানকে কোনো দিনও ভুলতে পারবো না। আরমানের ভালোবাসা আমার প্রতিটা শিরায় শিরায় বয়ে বেড়াচ্ছে। আমি সেই ছোটবেলা থেকেই নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আরমানের জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। কথাগুলো বলতে বলতে তার চোখের পানি ছেড়ে দিল। অরিতা, এখন রাখছি, আবার পরে কথা হবে। কলটা কেটে মোবাইলটা জোরে বিছানার উপরে ছুঁড়ে মারলো। তারপর হু হু করে কাঁদতে কাঁদতে বিছানার উপরে ঝাঁপিয়ে পড়ে। মাহির হার্টবিট প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, স্তব্ধ হয়ে যায়। মাথাটা প্রথমে চক্কর দিয়ে ওঠে। সমস্ত পৃথিবীটা চোখের সামনে ওলট পালট হতে থাকে। মনে হয় এখন যদি সে কেঁদে না ফেলতো তাহলে বুক ফেটে মারা যেত। মনের ভেতরে খচখচানি শুরু হয়ে গেল। আরমান তাকে কি করে ভুল বুঝলো, ভাবতেই পারছে না এসব কথা। দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এলো। মাহির বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চোখ দুটো তার ফুলে গেছে, মনের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে। ভাবছে আরমান কি সত্যি তাকে ভুল বুঝেছে? আরমানের চোখে মুখে এখন তার প্রতি অজস্র ঘৃণা জমে গেছে। আরমানকে দেখার জন্য বুকের ভেতরটা ছটফট করছে। খুব কষ্ট লাগছে শ্বাস নিতে। মনে হচ্ছে কে যেন তার গলাটা চেপে ধরেছে শক্ত হাতে। এতটা যন্ত্রণা মেনে নেওয়া কিছুতেই সম্ভব না। একটি বার আরমানের সাথে দেখা করে তার ভুলটা ভেঙে দেওয়া উচিত। কিছুক্ষণ জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একটু বাদে রোদের মারুমে এসে মাহিকে একাকী জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে কাঁধে হাত দিতে মুখটা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। মায়ের চোখ দুটো জলে টইটুম্বুর করছে। কিছুক্ষণ মাহির চোখের দিকে তাকিয়ে থেকে হতভম্ব হয়ে যায় রোদের মা। মাহি, তোর কি মন খারাপ? কিছু হয়েছে? আমপাম্পা করে চোখ দুটো মুছে বলে, কিছু হয়নি মা, তবে তবে কি? বাবাকে দেখতে ইচ্ছে করছে। বেশ তো, রোদ আসলোকে বলে দিব তোকে নিয়ে যেন তোর বাবার সাথে দেখা করিয়ে আনে। জোরে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে মা। মাহি। জি মা। রোদ কখন আসবে কিছু বলেছে? তিনি বলেছিল সন্ধ্যা 6টার দিকে বাসায় আসবে। আমাকে নিয়ে নাকি মার্কেট করতে যাবে। তাই? যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। বরফ গলতে শুরু করেছে। কিছু বলেছেন মা? না, বলছিলাম যে তাহলে তুই রেডি হয়ে থাক, 6টা তো বাজতে চলেছে। জি মা। আচ্ছা, তুই কি পরবি? 3 পিস। শাড়ি পরে গেলে হয় না? আমার তো বিয়ের শাড়ি আছে, আর সেটা পরে তো আর মার্কেটে যাওয়া যাবে না। একটু ওয়েট কর, আমি আসছি। মা চলে গেলে মাহি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টুলের উপরে বসলো। চুলগুলো ছেড়ে দিয়ে আয়নার সামনে নিজেকে দেখছে। এই কয়েকদিনে চুলের প্রতি কোনো যত্ন না নেওয়ার কারণে চুলগুলো সব রুক্ষ হয়ে গেছে। এমনিতেই মাহির কোমর পর্যন্ত চুল, তারপরে চুলগুলো অনেক শুরু। চুলগুলো ধরছে। হঠাৎ তার মনে পড়ে গেল আরমানের কথা। আরমান সব সময় বলতো, মাহি, তোমার চুলের গন্ধে আমি দিশাহারা হয়ে যাই। কিন্তু হঠাৎ তার কেমন জানি খারাপ লাগছে। সে এটা কি ভাবছে? বর্তমানে সে রোদের বিয়ে করা স্ত্রী, আর এই অবস্থায় তার মুখে পরপুরুষের নাম আনাটাও পাপ। আরমান তার অতীত ছিল, কিন্তু বিয়ের পরে মেয়েদের স্বামী তার সবকিছু। বিয়েটা যেভাবে হোক হয়ে গেছে তো, এখন রোদই তার সবকিছু। রোদের মা এসে শাড়ি একটা মাহির হাতে ধরিয়ে দিয়ে বলে, মাহি, এই শাড়িটা পর, দেখবি তোকে দারুণ মানাবে, আর রোদ তোর উপর থেকে চোখ ফেরাতে পারবে না। মায়ের মুখে এমন কথা শুনে মাহি তো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে।
শাড়িটা রেখে রোদের মা রুম থেকে চলে গেল। মাহি শাড়িটা হাতের উপরে নিয়ে নাড়াচাড়া করছে আর দেখছে। শাড়িটা অনেক সুন্দর, আকাশি রঙের উপরে গোল্ডেন কম্বিনেশনের জামদানি। দেখে ভীষণ ভালো লাগছিল মাহি। আঁচলটা বুকের এক পাশে করে আয়নার সামনে বসে নিজেকে দেখছে। সন্ধ্যা 6টার দিকে দরজায় কলিং বেল বাজল। মাহি বুঝতে পারলো এই বুঝি রোদ চলে এসেছে। কিন্তু আমি তো এখনো রেডি হইনি। রোদ রুমে এসে মাহিকে দেখে বলে, কি হলো, তুমি এখন রেডি হওনি যে? 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে, আমি বাইরে ওয়েট করছি, তুমি রেডি হয়ে বাইরে এসো। ঠিক আছে। মাহি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুলগুলো কি ছেড়ে দেবে নাকি বেঁধে রাখবে বুঝতে পারছে না। চোখের নিচে হালকা করে কাজল দিল, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো। অনেক ভেবেচিন্তে চুলগুলোকে খোঁপা করলো। সম্পূর্ণ রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। কি দেখছে সে? আজ নিজেকে নিজের কাছে ভালো লাগছে। বাহ, এতদিন পরে নিজের সৌন্দর্যতা দেখে মাহি নিজেই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। রোদ আবারও রুমে চলে আসে। রুমে ঢুকতেই মেরে থমকে দাঁড়ায়। কি দেখছে এসব? আয়নার ভিতর থেকে রোদকে দেখে সামনে দিকে তাকায় মাহি। মাহিকে দেখে রোদের চোখ কপালে উঠল আর মনে মনে বলে ওঠে, এক রাতের ভিতরে এত সুন্দরী কিভাবে হয়ে গেল? নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না। মাহিকে দেখে বুকের ভিতরে ছাই চাপা আগুনটা জ্বলে উঠল। মাহিকে ঠিক যেন অপসরীর মতো লাগছে, কিছুতেই চোখ ফেরাতে পারছি না। না না, কি করছি আমি? মাহি দিকে এইভাবে দেখানো কোনো মানে নেই। রোদ চৌধুরীর বুকের ভিতরে শুধু একটাই নাম, আর সেটা হলো মোহনা। কিন্তু মাহিকে দেখলে সে অস্থির হয়ে পড়ে। কেন এই অস্থিরতা? কোনো কারণ খুঁজে বের করতে পারছে না। অনেক কষ্টে নিজেকে সামলে বলে, মাহি, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? মাহি এবার রোদের দিকে তাকালো। রোদও মাহির দিকে তাকিয়ে আছে। রোদে তাকানো দেখে মাহি লজ্জায় শেষ। কি ব্যাপার, সেভাবে তাকিয়ে আছে কেন? রোদের চোখের পলক এখনো পড়ছে না। মাহি তো আর চোখে রোদের দিকে তাকাচ্ছে। মাহি শেষ, লজ্জায় এখন আর তাকাতেই পারছে না। মাহির বুক থুক থুক করছে। কি হচ্ছে এসব? এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু রেডি। আপনি যাবেন কখন? ও, তুমি রেডি? জি, অনেক সময় হলো। চলো এক্ষুনি বের হবো। মাহি শাড়ির সাথে হিল জুতো পরলো। তারপর শাড়ির কুঁচি টেনে ধরে সিঁড়ি বেয়ে নামলো। রোদ নিচে হা করে মাহির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মাহি নিচে নেমে রোদের মা এসে সামনে দাঁড়ায়। রোদ, মাহিকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমতা আমতা করে বলে, মা, মাহিকে নিয়ে একটু মার্কেট করতে যাচ্ছি। মাহি তো এক পোশাকে বাবার বাড়ি ছেড়ে আমাদের বাসায় এসেছে, তাই ভাবলাম কিছু ড্রেস কিনে দেওয়া উচিত। তা ঠিক বলেছিস। বিয়েটা তো খুব তাড়াহুড়ো করে হয়েছে, মাহিকে তেমন কিছু কিনে দিতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে মাহিকে সাথে করে নিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেবো। ঠিক আছে, তাহলে তাই কর। রোদ নিচে গিয়ে গাড়ি বের করে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহির আসার। একটু পরে মাহি নিচে নামলো। রোদ সেই একই ভঙ্গিতে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি রোদের কাছাকাছি এগিয়ে গিয়ে পেছনে দরজা খুলতে গেলে রোদ বাদ সাথে। কি করছো কি মাহি? পিছনে বসছো কেন? সামনের সিটে বসো। সামনের সিটে বসার কোনো প্রয়োজন নেই, আমি পেছনেই বসবো। মাহির খাম খেলে কথা শুনে রীতিমতো রাগ উঠল রোদের। পেছনের সিটে বসবো মানে কি? আমি কি তোমার ড্রাইভার নাকি যে তুমি পিছনের সিটে বসবে আর আমি সামনের সিটে বসবো? যদি কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমি তোমার ড্রাইভার। অথচ তুমি যে আমার স্ত্রী সেটা তো কেউ জানবে না। এই রোদ চৌধুরী একটা স্ট্যাটাস আছে, আর সেটা আমি কিছুদিন নষ্ট হতে দেবো না। এখন কথা যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। তুমি সামনের সিটে এসে বসবে আর এটাই ফাইনাল। আমি চুপ, একটা কথা বলবে না। আমি যেটা বলছি এই কথাই ফাইনাল। এখন তুমি সামনে এসে সিটে বসবে নাকি আমি টেনে নিয়ে আসবো? সবকিছু কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমার ইচ্ছে আমি যেখানে খুশি বসবো, তাতে আপনি এত এজার্সি কেন? আর হ্যাঁ, একটু আগে কি যেন বলছিলেন, কেউ দেখলে আপনার স্ত্রী সেটা বুঝবে না। আমি আপনার কোনো স্ত্রী না, আমি শুধুমাত্র আপনার বাসায় থাকছি। আমি এই বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হলো? বিয়ে হয়নি তো কি হয়েছে? হ্যাঁ, আপনার কাছে এটাকে বিয়ে মনে হয়? হ্যাঁ হয়তো, কেন হবে না? আমাদের বিয়ে থেকে কোনো কিছু কমতে ছিল? পুরো 5 লক্ষ টাকা কাবিন করে 4 ক্যালামে পরে তোমাকে বিয়ে করছি। আমি মানছি আমাদের ভিতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয়নি, আর আদৌ কোনোদিন হবেও না। তাই বলে বিবাহটা তো আর মিথ্যা না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনি এটা বিয়ে মানেন? এই কথাটা শুনতেও আমার শরীরের রক্ত উঠে যাচ্ছে। কেন জানেন? বিয়ের প্রথম রাতেই আপনি আমাকে যে বেধড়ক মারটাই না মারলেন, সেই ঘা এখনো শুকায়নি। তার উপর আজ পর্যন্ত আপনার বিছানায় আমার জায়গা হয়নি। তাতে আমার কোনো আফসোস নেই, কারণ সবার জীবনের সব আশা পূরণ হয় না, তাই আমারও হলো না। তবে একটাই আফসোস সারা জীবন থাকবে, আপনি জেনে শুনে কেন আমার লাইফটা নষ্ট করে দিলেন। উত্তরটা কি আপনার কাছে আছে? তাহলে থাকলে দিন। নিশ্চুপ রোদ। মাহি কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সামনের সিটে গিয়ে বসলো।
রোদও গিয়ে মাহির বাসে বসলো, গাড়িটা স্টার্ট দিল। খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে রোদ। এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। রোদ কোনো উত্তর দিচ্ছে না। কি হলো? আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছে না কেন? মাঝপথে হঠাৎ গাড়িটা দাঁড় করিয়ে মাহির হাতুড়ো চেপে ধরে। মাহি তো পুরো অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। রোদ আচমকায় মাহির ঠোঁটের ভেতর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাহি শরীরে বিন্দু মাত্র জোর পাচ্ছিল না রোদকে সরিয়ে দেওয়ার। দমটাও আটকে যাচ্ছিল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু পরে রোদ মাহিকে ছেড়ে দিয়ে অনুশোচনায় গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকে। মাহি তো পুরোই হতবাক। কি হলো কিছুই বুঝতে পারছে না। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবু কি থেকে কি হয়ে গেল। মাহি পুরোই স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। রোদ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের নখ কাটছে। মাহি মাথা নিচে করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। স্তব্ধ হয়ে ঝিম মেরে বসে আছে, ভাবতেই পারছে না রোদ তাকে। মাথায় হঠাৎ করে চিনচিন করে ব্যথা করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভীষণ পানির পিপাসা পেয়েছে। রোদ লজ্জায় ভিতরে ঢুকছে না, কিভাবে এমনটা করলো সে। ছি ছি ছি, তার মানে আমি মোহনাকে ভুলতে চলছি না? এটা হতে পারে না। মাইকে দেখলে আমার ভিতরে পুরুষত্ব জেগে ওঠে, বুকের ভিতরের পুরনো ছাইচাপা আগুনটা বারবার জ্বলে ওঠে। কেন আমি মাহির প্রতি এতটা দুর্বল হয়ে গেলাম? তার মানে কি মাহির সৌন্দর্যের মোহে পড়ে গেছি আমি? রোদ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। তবুও নিজেকে সামনে নিয়ে গাড়িতে বসলো। পাশাপাশি বসে আছে দুজন, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মাহি তো মুখ ভার করে বাইরে থেকে তাকিয়ে আছে। শুনশান এলাকা, সন্ধ্যার পরে এখানে তেমন মানুষজনের আনাগোনা হয় না, অথচ রোদ এখানে এসে গাড়িটা দাঁড় করিয়ে বসে আছে। মেজাজ পুরো গরম হয়ে গেল মাহির। আপনার কি সমস্যা? মুখটা ঘুরিয়ে মাহির দিকে তাকিয়ে বলে, জি আমাকে বলছো? মুখটা ভেঙচি কেটে, না আপনাকে বলছি না, আমার আশেপাশে তো আরো 10 জন কানার লোক আছে, তাদেরকে বলছি। আমি কানা? এই মা, আপনি যে কানা সেটা জানেন না বুঝছি? না জানি না, কখনো কারো কাছ থেকে শুনিনি যে আমি কানা। কখনো শোনেননি? ঠিক আছে, এখন শুনেন। কি বলতে চাও? কি আর বলবো, একটা কথা বলবো। বলো। আমার না গলাটা শুকিয়ে গেছে, যদি পানি খাওয়ার ব্যবস্থা করতেন তাহলে বোধহয় ভালো হতো। গাড়ির ভেতরে বসে বাইরের দিকে চোখ ঘুরিয়ে বলে, রাস্তা তো একদম সুলতান, কোনো দোকানপাটও দেখছি না। এক কাজ করি, গাড়িটা চালিয়ে একটু সামনে গিয়ে খোঁজ করে দেখি কোনো দোকান পাওয়া যায় কিনা। আপনি যেটা ভালো বোঝেন তাই করেন। রোদ গাড়ি স্টার্ট দিল। গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছে। বেশ কিছু দূরে যাওয়ার পরে সামনে একটা খাবারের দোকান পড়লো। এই তো দোকান পেয়ে গেছি, তুমি গাড়িতে বসো, আমি গিয়ে পানি নিয়ে আসছি। আচ্ছা সাবধানে যান। মাহির মুখে কথাটা শোনার পরে কিছুক্ষণ হয়ে থমকে দাঁড়ায় রোদ। স্বপ্ন দেখছে না তো? কি শুনছে এসব? না, এইটা কোনো স্বপ্ন না, একদম বাস্তব। রোদ গাড়ি থেকে নেমে দরজাটা লক করে দিয়ে দোকানে গেল। একটু পরে পানির বোতল আর কেক নিয়ে আসলো। গাড়িতে বসে পানির বোতলের মুখটা খুলে দিয়ে বোতলটা মাহির দিকে এগিয়ে ধরে। মাহি তো পুরোই হতবাক হয়ে যায়। রোদের তো মতিগতি একদম ভালো লাগছে না, মনের ভিতরে কি যেন ঘুরপাক খাচ্ছে। কি হলো, বোতলটা ধরছো না কেন? পানির পিপাসা পেয়েছে নাকি? রোদের হাত থেকে বোতলটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল মাহি। পুরো বোতলটাই খালি করে দিল। রোদ মুখ চেপে ধরে হাসতে লাগলো। হঠাৎ মাহির চোখ রোদের দিকে পড়তেই ভ্রু কপালে একত্র করে বলে, এত হাসির কি হলো? আপনি কি পানি কখনো খাননি? না মানে মানে করবেন না, পানি এনে খাওয়ানোর জন্য ধন্যবাদ। স্বাগতম। আচ্ছা, আরো কি পানি খাবে? না, মার্কেট করতে নাকি যাবেন? তাহলে এত প্যান প্যান করছেন কেন? আমি তো অনেক বাচ্চা, এতটুকু সময়ের মধ্যে পুরো বিবিসি নিউজ চ্যানেলের খবর বলে দিয়েছেন। ছেলেরা যে এত বাচাল হয় আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। কি আমি বাচাল? নতুন জানেন মনে হয়। রোদার কোনো উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দিল। খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। কি হলো, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। নিশ্চুপ রোদ। এই যে হ্যালো, আপনাকে বলছি, কথা কি কানে যায় না? সাথে কি আর আপনার নাম কানা রেখেছি? রোদ গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছেই, কোনো উত্তর দিচ্ছে না। মাহি আর কোনো কথাই বলেনি, চুপ করে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রোদের গাড়ি এসে মার্কেটের সামনে থামলো। গাড়ি থেকে নেমে মাহির দরজা খুলে দিল। মাহি গাড়ি থেকে নামলো। রোদ মাহির হাত ধরে মার্কেটের ভেতরে ঢুকলো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই যে রোদ চৌধুরী, হাত ছাড়ুন। কেন? আশ্চর্য তো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি কি দেখতে পাচ্ছেন না? তাকিয়ে থাকলে থাকবে, তাদের চোখ দিয়ে দেখছে, তাতে আমি কি করতে পারি? এভাবে মার্কেটের ভেতরে হাত ধরে হাঁটলে সবাই আলোচনা করবে, আপনি কি সেটা জানেন না? মানুষের একটাই কাজ সমালোচনা করা, কিন্তু আমাদের নিয়ে সমালোচনা করার কিছু নেই, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই আমি তোমার হাত ধরে হাঁটতেই পারি।
রোদের মুখে স্ত্রী কথাটা শুনে কিছুটা হতভম্ব হয়ে মিনিট 5 পরে বলে, মানলাম আপনার বিয়ে করাবো, কিন্তু রাস্তার মানুষগুলো তো আর জানে না যে আমরা বিবাহিত। তারা যেটা দেখবে সেটা নিয়ে আলোচনা করবো, তাই বলছিলাম কি। শোনো, যদিও বা সমালোচনা হয় তাহলে আমাকে নিয়েই তো করবে, তাই না? আর আমিও এর পাল্টা উত্তর দিতে জানি, তাই এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন যেটা বলছি সেটা শোনো। প্রথমে আমরা মার্কেট করব, তারপর ডিনার করে বাসায় ফিরবো। সে পর্যন্ত তুমি তোমার মুখটা সুইচ অফ রাখবে। চুপ, বলছি না কোনো কথা বলবে না। মাহিকে নিয়ে প্রথমেই ঢুকেছে গোল্ডের দোকানে। গোল্ডের দোকানে গিয়ে প্রথমেই নেকলেস দেখাচ্ছে মাহিকে। রোদ আগে থেকে নেকলেসে অর্ডার করে রেখেছিল একদম নিউ কালেকশনের মাল, দেখলেই সবার পছন্দ হবে। তবু রোদ অপশন রেখেছিল যদি অর্ডার করা নেকলেসের মাহির পছন্দ না হয় তাহলে ওটা সহ যেটা পছন্দ করবে সেইটাও কিনে দেবে মাহিকে। মাহির মনের ভেতরে কোনো খচখচা নিশে রাখবে না। নেকলেসটা মাহির হাতে ধরিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে রোদ। মাহির নেকলেসটা নেড়ে চেড়ে দেখছে। মাহি পছন্দ হয়েছে? মুখটা তুলে রোদের দিকে তাকিয়ে বলে, পছন্দ হয়েছে। রোদ মাহির গলায় নেকলেসটা পরিয়ে দিয়ে বলছে, মাশাআল্লাহ, তোমাকে দারুণ মানিয়েছে। তারপর রোদ নেকলেসটা প্যাকিং করিয়ে মাহিকে নিয়ে কসমেটিক্সের দোকানে ঢুকলো। কসমেটিক্স কেনা হয়ে গেলে জুতার দোকান থেকে 2 জোড়া জুতা কিনে সোজা শাড়ির দোকানে ঢুকলো। রোদের পছন্দ মতো বেশ কয়েকটা শাড়ি কিনলো। শাড়ি কেনা শেষ হলে চন্দ্রবিন্দু মার্কেটে গিয়ে টপ, জিন্স, গেঞ্জি, প্লাজো কিনলো বাসায় এবং বাইরে পরার জন্য। মাহি কিছুটা সংকোচ বোধ করলেও তেমন কিছু বলেনি। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে ঢুকলো ডিনার করার জন্য। মেনু কার্ড দেখে গ্রিল আর স্পেশাল নান রুটি অর্ডার করলো রোদ। দুজনে মুখোমুখি হয়ে বসে আছে। একটু পরে রোদ বলল, মাহি, তোমার কি ড্রেসগুলো পছন্দ হয়েছে? আমি জানি তুমি এসবে অভ্যস্ত না, কিন্তু সোসাইটিতে চলতে গেলে স্মার্ট ভাবে চলতে হয়। কারণ সব গ্রামে তো শাড়ি মানায় না, তাই সামাজিকতার কথা চিন্তা করে এইসব ড্রেস কিনে দিলাম, যাতে সব জায়গায় তুমি মাথা উঁচু করে চলতে পারো। কেউ জানি বলতে না পারে রোদ চৌধুরীর স্ত্রী খ্যাত, গাইয়া, অসামাজিক এইসব। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? মাহি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভাবছে মাহির পরিবেশ আর রোদের পরিবেশের মধ্যে আকাশ পাতালের ব্যবধান। এটা একটা অন্য জগৎ, যার সাথে খাপ খাইয়ে চলতে গেলে শুরুতে অনেক বাধার সৃষ্টি হবে, তবু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে ওয়েটার খাবার নিয়ে আসলো। মাহি খাবার নিয়ে বসে আছে। এদিকে রোদ খাচ্ছে। রোদ মাহির দিকে তাকালো। কি তুমি খাচ্ছ না কেন? মানে কাটা চামচ? রোদের বুঝতে বাকি থাকলো না যে মাহি তো গ্রামের মেয়ে, কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যেস নেই। রোদ চেয়ার টেনে মাহির পাশে গিয়ে বসলো। তারপর কাঁটা চামচ দিয়ে গোস্তের পিস কেটে কেটে মাহিকে খাইয়ে দিচ্ছে। মাহিও খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষ হলে খাবারের বিল পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে বসলো। মাহি গাড়িতে উঠে সিটে হাত দিয়ে বসলো। হঠাৎ রোদ তার ডান হাতটা মাহির হাতের উপরে রাখলো। চমকে উঠলো মাহি। কি হলো, ভয় পেলে নাকি? না। তাহলে আজকে উঠলে যে? এমনি। আচ্ছা। রোদ গাড়ি স্টার্ট দিল। মাহি এক ধ্যানে রোদের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রোদের প্রতি কেমন জানি মায়া অনুভব করে মাহি। হয়তো এইটাই বিবাহের মজবুত বন্ধন, যার কারণে এমন লাগছে। রোদ মুচকে মুচকে হাসছে। অনেকদিন পরে রোদের মুখে হাসি ফুটে উঠল। রোদ গাড়ি চালাচ্ছে আর চোখে মাহির দিকে তাকাচ্ছে। মাহি বুঝতে পেরে অন্যদিকে তাকিয়ে থাকে। রোদ একটু পরপর আবার গান গাইছে। কি ব্যাপার, তার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এত সুখ যে কই পায় আল্লাহ হয় জানে। মাহি, একটা কথা জিজ্ঞেস করবো? মুখটা রোদের দিকে ফিরিয়ে বলে, জি বলে। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? রোদের এমন প্রশ্নে মাহি তো পুরোই শকড হয়ে যায়। আমতা আমতা করে বলে, এটা আবার কেমন প্রশ্ন? আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। আসলে আপনাকে আমি কখনো ভালো লাগার মতো করে দেখিনি। যতটুকু দেখেছি সেটা অন্যভাবে। তাছাড়া আপনি তো সব দিক থেকেই স্মার্ট, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আপনাকে যে মেয়ে দেখবে সবারই পছন্দ হবে। মাহি, আমি তোমার পছন্দের কথা জানতে চেয়েছি। কে আমাকে পছন্দ করবে না করবে সেটা দেখার মতো সময় নেই আমার। দেখুন, আপনাকে আমি কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, এটা একদম সত্যি কথা। মানে তো সহজ, আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনা করতে পারবো না। আপনি যেমন আপনার স্ত্রী মোহনাকে ভুলতে পারেন না, ঠিক তেমনি আমিও আরমানকে ভুলতে পারবো না। মাহির মুখে কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেল রোদ। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো মাহির দিকে। মাহির চোখ রোদের দিকে পড়তেই 2 চোখ নামিয়ে নিল। রোদ গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। 30 মিনিটের পথ 15 মিনিটে শেষ করে বাসার সামনে থামলো রোদের গাড়ি। সবাই গিয়ে জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নামলো। রোদকে দেখে স্বাভাবিকই মনে হচ্ছে। রোদ খুব গম্ভীর মানুষ, অতি সহজে নিজের কষ্ট কারো কাছে শেয়ার করে না। ছোটবেলা থেকেই এমন সে। রোদ বাসায় ঢুকে জিনিসপত্রগুলো ড্রয়িং রুমে রাখলো। মাহি পেছনে পেছনে ঢুকলো। রোদ মাহিকে দেখে নিচে রুমে চলে গেল। মাহি সোফার উপরে বসলো।
রোদকে এমন কথাগুলো বলার পরে নিজের কাছে ভীষণ খারাপ লাগছে। রোদকে যে কথাগুলো বলেছে সম্পূর্ণটাই মিথ্যে ছিল। যেদিন রোদের সাথে মাহির বিয়েটা হয় সেই দিনই সে আরমানের ভালোবাসাকে কবর দিয়ে এসেছে। বিয়েটা কোনো ছেলে খেলা না, যেভাবেই হোক রোদের সাথে তারই বিয়েটা হয়েছে। হয়তো এইটাই আল্লাহর ইচ্ছে ছিল। প্রতিটা মেয়ের বিয়ের পরে স্বামীর একমাত্র ভরসা, যাকে ঘিরে তার সবকিছু জল্পনা কল্পনা থাকে। রোদের মা এসে মাহিকে সোফার উপরে বসে থাকতে দেখে বলে, কি রে মাহি, তুই এখানে একা একা চুপ করে বসে আছিস কেন? রোদ কোথায়? উনি তার রুমে আছেন। তাহলে তুই এখানে কেন? তুইও যা রোদের কাছে। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকায় মাহি। কি বলছেন মা? সবকিছু জেনে শুনে তবু এমন কথা বলছেন? রোদ রুম থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, মাহি রুমে আসা তো কথা ছিল। জি আচ্ছা মা, আমি একটু আসছি, পরে কথা বলবো। ঠিক আছে যা মা। রোদের রুমে ঢুকে দেখে রোদ জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মাহির উপস্থিতি টের পেয়ে মাহির দিকে মুখটা ঘুরিয়ে তাকায়। আমাকে কেন ডেকেছেন, কিছু বলবেন? বলার জন্য তো ডাকলাম, না হলে তো ডাকতাম না। তোমার কি সময় হবে আমার কথাটা শোনার? হ্যাঁ হবে, আপনি বলেন, আমি শুনছি। তুমি কি সত্যি ওই ছেলে কি জানো না, তাকে এখনো ভালোবাসো? কেন তখন বললাম না? তাহলে তো প্রথমেই তোমাকে আমার ডিভোর্স দিতে হবে, না হলে তুমি তাকে বিয়ে করতে পারবে না। মাহির ডিভোর্সের কথাটা শুনে বুকের ভেতরটা ভারী হয়ে যাচ্ছে। কি শুনছে এসব? শেষ কিনা ডিভোর্স? মাহি কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা এইভাবে চুপ করে থাকলে কি বুঝবো? কথা বলো, তুমি কি ডিভোর্স চাও? রোদের মুখে ডিভোর্সের কথাটা শুনে বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইলে মাহি চোখের কান্না ধরে রাখার চেষ্টা করে। খুব কষ্ট করে বলল, আপনি যদি ডিভোর্স দেন তাহলে বিয়েটা কেন করেছিলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? শুধু শুধু আমার লাইফটা কেন নষ্ট করলেন বলুন? দেখো, এক কথা বারবার বলবে না। আমি তোমাকে কতবার বলেছি বিয়েটা আমার মায়ের কারণে করতে বাধ্য হয়েছি, কিন্তু তারপর আমাদের ভিতরে একটা ফ্রেন্ডশিপ রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো আরেকজনকে ভালোবাসো, তাই তোমার আর কোনো ক্ষতি করতে চায় না। মাহির কণ্ঠে ঠিক যেন বিষাক্ত সাপের ছোবল। তীব্র দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে যেন আগুনের ফুল কি ছুটছে। প্রচন্ড রাগে ক্ষোভে বুকটা প্রবল বেগে ওঠানামা করছে। মনে হচ্ছে হাতের কাছে যা পাবে এখনই সব ভেঙে চুরমার করে ফেলবে। মাহি কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। রোদ বিছানার উপরে উপর হয়ে শুয়ে পড়ে। মাহি একাকী ছাদে বসে আছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আজ আকাশে কোনো তারা নেই, চাঁদ মামাকেও দেখা যাচ্ছে না। মাথার ভেতরে অপরিসীম ভাবনা যেন তাকে সত্যিকার অর্থেই অস্পষ্টতার মধ্যে ফেলে দিয়েছে। কিসের সেই ভাবনা পুরোপুরি বুঝতে পারছে না। আজ প্রায় 10 দিন হয়ে গেছে বাবাকে দেখার জন্য মনটা ছটফট করছে। এ বাড়িতে আসার পর বাবা আমাকে একবারের জন্য দেখতে আসেন। এতটা পাশান কি করে হতে পারে? আজও আরমানের খবরটাও জানতে পারে। আরমান কি সুস্থ আছে নাকি এখনো অসুস্থ? রোদের মায়েটাকে ছাদ থেকে নিচে নামলো মাহি। রুমে ঢুকে ফ্লোরে বিছানা করে বালিশের উপরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলে ডিভোর্সের কথাটা কানের ভেতরে বাজতে থাকে। ঘুমের ভেতরে যে কতবার লাফিয়ে উঠেছে তার কোনো ঠিক নেই। 7 দিন পর মাহি রীতিমতো খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। মাথার ভিতরে শুধুমাত্র একটাই ভাবনা। হঠাৎ বিছানার উপরে বসে প্রাণখোলা কান্নায় ভেঙে পড়ে। তখনই রোদের মা এসে মাহির পাশে দাঁড়ায়। এক হাতে খাবারের প্লেট। মাহিকে দেখে মনে মনে বলেন, আজ কিছুদিন হয়ে গেল মাহি ঠিকভাবে খাওয়া দাওয়া না করে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে জানে শেষ পর্যন্ত বড় কোনো অসুখ বাঁধিয়ে ফেলে কিনা। বরফের মতো শক্ত মেয়েটা গলে গলে যেন পানি হয়ে গেছে। আর এসব কিছুর জন্য আমি নিজেই দায়ী। ফুলের মতো নিষ্পাপ মুখটা আজ কালো ছায়ায় ছেয়ে গেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। রোদের মা মাহির কাঁধে হাত দিয়ে বলে, আজ সারাদিন কিছুই খাসনি, এভাবে না খেয়ে থাকলে তুই বাঁচবি কি করে? মাহি চোখ মুছে আস্তে আস্তে উঠে বসে। আমার খিদে পাইনি মা, একটু খেতে ইচ্ছে করছে না। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। রোদের মায়ের চোখ পানিতে টলটল করছে। ঘুম? আমাদের সবার ঘুম তো তুই কেড়ে নিয়েছিস মা। তোর এই অবস্থার জন্য আমি দায়ী। তাই তুই যে শাস্তি দিবি আমি মেনে নিব, কিন্তু তবুও তুই খেয়ে নে। কিন্তু মা রোদের মা মাহির মুখে হাত দিয়ে কথা বলাতে বাদ সাধলো। মাহির প্লিজ, মায়ের কথাটা তুই রাখ। কি কথা মা? তোকে আমি খাইয়ে দিব, কিন্তু তুই না করতে পারবি না। মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। রোদের মা মাহির চুলে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিয়ে ভাত মেখে এক লোকমা মাহিকে খাইয়ে দিল। ধীরে ধীরে সম্পূর্ণ ভাত শেষ করে মুখটা ভালো করে মুছিয়ে দিয়ে তারপর পানি খাইয়ে বিছানার উপরে শুয়ে দিল। মাহি, এবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়, আমি আসছি। রোদের মা চলে গেলে মাহি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরন্ত বিকেল, আকাশটা তেমন পরিষ্কার না। আষাঢ় মাস না হলেও ঠিক যেন আষাঢ়ের রৌদ্রবিহীন মেঘলা আকাশের মতোই রূপ ধারণ করে আছে। মাহি বসে আছে ছাদের কোণে একাকী।
উদাসী মনটা আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঢেউ খেলে বেড়াচ্ছে। ভাবনার মাঝে মাহির বান্ধবী মায়া এসে দাঁড়ালো। মাহি চোখ তুলে তাকাতে মায়াকে দেখে মুখের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু মুখে কোনো কথা নেই মাহির। মাহি, আমি কি তোর পাশে বসবো? মাহি ইশারায় মায়াকে তার পাশে বসতে বলল। কেমন আছিস মাহি? মাহি হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ভালো আছি। সত্যি কি ভালো আছিস? নিশ্চুপ মাহি। মায়া মাহির হাত ধরে বলল, মাহি, সত্যি করে বলতো, তুই কি সত্যিই ভালো আছিস? আমতা আমতা করে কষ্টে ঢোক গিলে তারপরে বলল, ভালো আছি। আমি তোকে ছোটবেলা থেকেই চিনি, তুই একদম ভালো নেই। তোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোর বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের কথায় আচমকায় মাহির চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। একটু পর হাত দিয়ে পানিটা মুছে নিচ্ছে। মায়া, বাবা কেমন আছে? মিমি কেমন আছে? কতদিন হলো মিমিকে দেখি না। আমার কাছে একবারও আসেনি মিমি। ছোটবেলা থেকে কত আদর করেছি, নিজের বোনের মতো জেনেছি, কখনো সৎবোন মনে করিনি, কিন্তু আজ। দীর্ঘ নিঃশ্বাস নিল মাহি। সবাই ভালো আছে মাহি। মিমের জন্য তো বিয়ের প্রস্তাব দেখছে, হয়তো কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। তাই? আপন মা থাকলে তো সুখের অভাব হয় না মাহি। আজ তুই যদি তার নিজের মেয়ে হইতি, তাহলে কি পারতো তোকে এই পরিবারে বিয়ে দিতে? পারতো না। তাই তো সবাই বলে সৎ মা কখনো আপন হয় না। নিজের মেয়ে কতগুলো প্রেম করেছে, কই ওকে তো বিয়ে দিয়ে দেয়নি, আর তুই বিনা অপরাধে এত বড় শাস্তি পাচ্ছিস। মাহি, তোকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবি না তো?